নমস্কার, আমি শিবনাথ। ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার নিউজ চ্যানেলে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার হচ্ছে আন্তর্জাতিক সংবাদ পরিবেশনার জন্য একটি নিউজ চ্যানেল, যেটা আমার তৈরি করা। তাহলে আসুন, আজকে যেহেতু 5ই নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নির্বাচন, সেই উপলক্ষে আজকে এই বিশেষ প্রতিবেদন। কমলা হ্যারিসের হয়ে ভোট প্রচারে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। লাভ ইয়োর সেলফে এর সুরে বাঁধল মিশিগান। কমলা হ্যারিসের হয়ে ভোটের প্রচারে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। আবেগে ভেসে উঠল সমস্ত মিশিগানের জনগণ। এবার ভোটের প্রচারে অভিনব রূপে বারাক ওবামা। কমলা হ্যারিসের হয়ে ভোটের প্রচারে র্যাপ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। সে গান নয়, পৃথিবী বিখ্যাত আমেরিকান র্যাপার এমিনেমের লাভ ইয়োর সেলফ আবেগে ভেসে উঠল মিশিগান। কমলা হ্যারিসের হয়ে প্রচার ভালোই হলো। পাঁচই নভেম্বর ভোট হাতে, বাকি আর 2 সপ্তাহ, তারপর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার লড়াই। সেই ভোটের প্রচারে এবার মঞ্চ ভাগ করে নিলেন আমেরিকান র্যাপার এবং প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। গেয়ে উঠলেন লাভ ইয়োর সেলফ এর কিছু লাইন। 52 বছর বয়সী গ্র্যামি পুরস্কৃত র্যাপার র্যালির সামনে তুলে ধরলেন বছর 62 ওবামাকে। সেখানেই বারাক ওবামা লাভ ইয়োর সেলফে র্যাপের গানের লাইন দিয়ে শুরু করেন তার বক্তৃতা। আবেগে ভেসে পড়েন জনতা। এবারে রাষ্ট্রপতির লড়াইয়ে কমলা হ্যারিসের হয়ে ভোট প্রচার করছেন এমিনেম, ডোনাল্ড ট্রাম্পের প্রধান বিরোধী কমলা হ্যারিস। তার হয়ে এবার প্রচারে করলেন বারাক ওবামা। উনি র্যাপ পরিবেশন করলেন। আসন্ন ভোটের ফলাফল কোন দিকে যায় সেদিকে তাকিয়ে সকলে। হাতে 2 সপ্তাহের কম সময়। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মুখোমুখি হতে চলেছেন 2 যুদ্ধবান পক্ষ। একদিকে নিজেকে কার্যত অপরাজেয় বলে ঘোষণা করে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তিনি যোগ্য প্রেসিডেন্ট প্রার্থী বোঝাতে প্রচারে ঝড় তুলেছেন কমলা হ্যারিস। রিপাবলিকান না ডেমোক্র্যাট, নির্বাচনের 13 দিন আগে এগিয়ে কে? যুযুধান 2 পক্ষ। Elections will not be safe with Kamala Harris as President of the United States. Catholic, there is no way you can be voting for these people. FEMA has done a very poor job. Repeating false claims about FEMA spending money on migrants. It's just untrue. It continues to be falsehoods and lies, and it is impacting the people and their perception of what they can get. সর্বশেষ জনমত সমীক্ষা অনুযায়ী জনপ্রিয়তার বিচারে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্র থেকে অনেকটাই এগিয়ে গেলেন কমলা হ্যারিস। ট্রাম্পের তুলনায় ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ব্যবধান মাত্র 1%। ভোট সমীক্ষা সংস্থা ইমারসন কলেজের জনমত রিপোর্ট বলছে, আমেরিকার
49% ভোটারদের প্রেসিডেন্ট পদে পছন্দ বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। ট্রাম্পের প্রতি 48% ভোটার সমর্থন জানিয়েছেন। এবিসি নিউজের জনমত অনুযায়ী সমীক্ষায় কমলা 48% এবং ট্রাম্প 46% ভোটের সমর্থন রয়েছে। আগামী 5ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হবে আমেরিকায়। সময়টা খুবই কমে আসছে। দুই পক্ষে এখন প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। তার আগে জনমত সমীক্ষার ফল ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের কিছুটা চিন্তা বাড়াবে বলে মনে করা হচ্ছে, কারণ এর আগে আগস্টের তৃতীয় সপ্তাহে জনমত সমীক্ষায় ট্রাম্পের তুলনায় 4% বেশি ভোটারের সমর্থন পেয়েছে কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে নাম লিখেছেন। এবার জয়ী হলে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা প্রেসিডেন্ট হওয়ার নজির তৈরি করবেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের 7টি সুইং স্টেটগুলির জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবিসি নিউজের জনমত সমীক্ষার হিসাব এই 7টি প্রদেশের মধ্যে মিশিগান, উইসকনসিন এবং নেভাদায় 1% ব্যবধানে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। পেনসিলভেনিয়ায়, নর্থ ক্যারোলিনায় 1 পয়েন্টে এগিয়ে ট্রাম্প। জর্জিয়া এবং অ্যারিজোনায় 2 পয়েন্টে এগিয়ে ট্রাম্প। আবার ফক্স নিউজের একটি জনমত সমীক্ষা বলছে কমলার চেয়ে ট্রাম্প 2 পয়েন্টে এগিয়ে। ট্রাম্পের সমর্থন 50% আর কমলার পক্ষে রয়েছে 48% জনমত। What a year to be the polling reporter at the New York Times. I will say, 2016, I think a lot of people remember that election as being the year that the polls were way off. And it's true that the state level polls that year had a lot of misses, and that's partly why there was some confusion over who was in the lead going into election day. But the national level polls actually weren't that bad. They were off by a couple points, but if you remember, Hillary Clinton actually did win the popular vote that year. She lost the election, of course, but that was because of the Electoral College. She did win the popular vote, and so the polls showing her in the lead there actually weren't that off. 2020 was actually slightly more off. The support for President Biden was overestimated, but people kind of forget that a little bit because Biden did go on to win. So they're like, oh, he was in the lead and he won, so the polls were right. The reality is that polls are always off a little bit, one way or the other. There's just no way to perfectly nail it when you're trying to poll a group of people that doesn't exist yet, which is who's going to vote on election day. And so that's just the reality of pre-election polling. I think that there's a lot of optimism that this year might be better, partly because some of the mistakes that led to those errors in 2016, for example, have been corrected, partly because 2022 polling in the midterms was some of the most accurate we've seen in decades. But we're going to have to wait and see just how accurate it is. Kamala Harris running mate Tim Walzke. As I mentioned, the national level polls, first of all, those are all also neck and neck. The national polling average for the times that we track right now has Harris at 49%, Trump at 48%. That's basically a tie. You call that a draw statistically. And then
even ignoring the national level polls, because as I mentioned, whoever wins the popular vote doesn't necessarily win the election. You want to look at those key states where it's really going to determine things. And those are also razor thin margins, less than a percentage point in almost every swing state. Georgia, the average has him up 2, has Trump up 2, and Arizona, the average has Trump up about 2. But as you mentioned, the margin of error is around 2 points as well. So you end up with what is essentially a toss-up. It's really, really hard for polls to be very precise. It's a really useful tool, and generally they're actually pretty accurate, but they're just not great at these super, super close elections with getting that kind of precision that I think people wish that in the media sometimes use the polling. I think sometimes there can be too much focus on especially those top line horse race numbers, which, as you said, can maybe just make people feel anxious and confused about what's happening. Really, there's a lot more valuable information kind of further down in these polls when they're asking voters about what they care about, talking about the issues that are most top of mind for them. That's really valuable information for elected officials to know what voters care about. It's like one of the few direct lines in democracy that voters have to tell their elected officials what matters to them and what they want to see action on. That's really valuable stuff. And I would urge readers and people consuming these polls to maybe consider the coverage that focuses more on that and try not to get too caught up in the horse race stuff. The last few years, the last few election cycles, I feel like there's been increasing focus on the polls. It's sort of this, sportsification of politics where people want to know how their team's going to do. And especially in a race this close, sometimes it helps to just kind of take a breather and take a step back from those day by day, horse race updates. কয়েক মাস আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাইরে হাতে গোনা কয়েকজন ছাড়া টিম ওয়ালজকে খুব একটা কেউ চিনতেন না। Get something late in the election cycle, which we've seen before, in 2016, the email investigation letter from James Comey, that came very close to Election Day. Like the October surprise element, you mean? Exactly. Yeah, right. There could definitely still be time for an October surprise, so I'll be watching for that. I'm also interested in seeing those questions about the issues, and I'm really curious what's going to compel people to come out and vote, what's motivating them, and how different voting groups are going to turn out. What is it that gets somebody to the ballot box? Is it abortion? Is it immigration? Is it the economy? What's top of mind, and what do people care about? That's really interesting to me. Okay. কিন্তু যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আবহে মিনেসোটার এই গভর্নর এখন আলোচনার কেন্দ্রে। কমলা হ্যারিসের রানিং মেট তিনি। For how he would address the needs of the American people. He is only focused on himself. Now worked for 15 minutes more than Kamala. Okay, she never worked here. যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডেমোক্র্যাট প্রার্থী মিট হ্যারিস জেতেন তাহলে টিম ওয়ালজ হবেন তার ভাইস প্রেসিডেন্ট। টেলিভিশনের পর্দায় রিপাবলিকান সম্পর্কে তার একটিমাত্র বাক্য, এই মানুষগুলো একেবারে অদ্ভুত। টিম ওয়ালজকে আলোচনা কেন্দ্রে নিয়ে আসেন। 60 বছরের মিস্টার ওয়ালজ মিশুকে অকপট এবং বিরোধী রিপাবলিকানদের নিশানা করতে তীক্ষ্ণ ভাষা ব্যবহার করেন। তার রাজনীতিতে প্রবেশের আগের অধ্যায়ও বেশ উল্লেখযোগ্য। বেসরকারি স্কুলে উনি শিক্ষকতা করেছেন, ফুটবল কোচ ছিলেন, খুব অল্প বয়সে মার্কিন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের রাজনীতি যেখানে মেরুকরণ নতুন ঘটনা নয়, সেখানে তার রাজনৈতিক অভিজ্ঞতা রিপাবলিকান প্রভাবিত এলাকায় জয়লাভ এবং মিনেসোটার গভর্নর হিসেবে বামপন্থী নীতিগুলো পাশ করার মতন পদক্ষেপ বিশেষ গুরুত্ব রাখে। Country is at a crossroads, and where we go from here is up to us as Americans and as people of faith.
And now we ask a question. We face this question. What kind of country do we want to live in? A country of chaos, fear, and hate, or a country of freedom, compassion, and justice? Religion. She's very destructive to Christianity and very destructive to evangelicals and to the Catholic Church. And she is, let me put it this way, Ben, she is your worst nightmare. Much worse than Biden, and he wasn't so hot. Emerged as a powerful political force, especially in the Bible Belt, which is mostly southern and Midwestern states. কমলা 46, ট্রাম্প 43। আমেরিকার প্রেসিডেন্ট ভোটে রয়টার্সের জনমত সমীক্ষায় বাড়ল ব্যবধান কত? 3%। জনমত সমীক্ষায় এই ফল ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের কিছুটা চিন্তা বাড়বে বলেই মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের 2 সপ্তাহ আগে রয়টার্সের জনমত সমীক্ষায় রিপাবলিকান পার্টির প্রার্থী সঙ্গে তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনের 2 সপ্তাহ আগে রয়টার্সের জনমত সমীক্ষায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ব্যবধান দাঁড়ালো 3%। ওই সমীক্ষায় জানাচ্ছে কমলাকে 46% এবং ট্রাম্পকে 43% আমেরিকার ভোটদাতা পছন্দের প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। আমাদের এখানে যেগুলো হয় নিশ্চয়ই দেখেন, সেটা ওখানেও হয়। বিল গেটস কমলা হ্যারিসকে ভোট প্রচারের জন্য অনুদান হিসেবে $50 কোটি দিয়েছেন। এবারে আসছি, আপনারা তো সবাই জানেন, গতকাল আমি নিয়ে নিউজে করেছিলাম যে বঙ্গোপসাগরে ডানা বলে একটি নিম্নচাপ গতকাল সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজকে দুপুরের মধ্যে সেটি সাইক্লোনে রূপান্তরিত হয়েছে এবং এই সাইক্লোন পরে মানে উচ্চ গতিসম্পন্ন সাইক্লোন হবে কিনা আমরা কেউই জানি না। তবে এই ল্যান্ডফল নিয়ে যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে উড়িষ্যার পারাদ্বীপ আর ভারতের সাগরদ্বীপ, এই দুটি যে এলাকা, এর সামনে যে তটভূমি অর্থাৎ দুটো মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম, এই এলাকার মধ্যেই কিন্তু ডানা আছড়ে পড়তে পারে এবং ডেডলাইন হচ্ছে আগামীকাল অর্থাৎ 24 তারিখ মধ্যরাত থেকে 25 তারিখ সকাল পর্যন্ত বা ভোর পর্যন্ত। এবং এই কারণে শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশনে অনেক লোকাল ট্রেন, দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে। প্রচুর মাইকিং হচ্ছে এবং প্রচার হচ্ছে। স্কুল কলেজ 4 দিন ছুটিও দিয়ে দেওয়া হয়েছে যাতে বাচ্চারা এবং এরা অসুবিধায় না পড়ে বা বিপদে না পড়ে। এবারে দেখুন একটু খবরটা খুব ছোট্ট করে বলছি, যেহেতু একটা আন্তর্জাতিক চ্যানেল, এখানেতে দেওয়া যায় না। আমি আজকে প্রতিদিন একটা করে খবর করি, সেই হিসেবে কিন্তু এই খবরটা এখানে আমি ইচ্ছা করে দিলাম, কারণ এইটা আজকের টপ প্রায়োরিটি এবং আগামীকালের হবে, সেই জন্য আসলে একটু পড়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ক্রমে উত্তর পশ্চিম দিকে সরছে দানা, অর্থাৎ বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। যদি না কালকে প্রচুর বাঁক নেয়, উত্তর পশ্চিম মানেই হচ্ছে এটা উড়িষ্যা আর পশ্চিমবাংলার উপর দিয়ে যাওয়ার কথা,
মানে আছড়ে পড়া বা কথা বা ল্যান্ডফল করার কথা। গত 6 ঘন্টায় তার গতি ছিল 12 কিলোমিটার। আমি এই খবরটা বলছি কিন্তু আজ রাত 8টার খবরে। বুধবার রাতে শক্তি বৃদ্ধি হবে ঘূর্ণিঝড়টি অর্থাৎ সাইক্লোনটি। বুধবার রাতে শক্তি বাড়বে ঘূর্ণিঝড় দানার। রাত 11:30টার পর তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে, অর্থাৎ শুরু হয়ে গেছে, পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। হাওয়া অফিস জানিয়েছে। বৃহস্পতিবার সকালের মধ্যে শক্তি আরও বাড়বে। এই মুহূর্তে ডানার প্রভাবে সমুদ্রের উপর ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বইছে। বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় বাড়বে বৃষ্টির পরিমাণ। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে ক্রমে উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে, অর্থাৎ ভারতের বিপদ বাড়ছে। গত 6 ঘন্টায় তার গতি ছিল 12 কিলোমিটার। এটা একটু আগে আমি বলেছি। শক্তি বাড়িয়ে রাতে তা প্রবল আকার ধারণ করা হয়ে গেছে। কারণ যাতে আমি খবরটা দেরি দেরি করছি, কারণ রাত্রি 11টার পরে কিন্তু প্রবল সাইক্লোনের রূপ নেওয়া হয়ে গেছে। এবার কেবল ল্যান্ডফলের সময়, মানে ল্যান্ডফলের করার সময়টার কথা আমরা ভাবছি। তার কারণ হচ্ছে যে কোনো সাইক্লোন যখন সাগরের উপর থাকে তখন সে প্রচুর জল শোষণ করে এবং তার তীব্রতা খুব বাড়িয়ে নেয়, এবং যেই মুহূর্তে ল্যান্ডে আছড়ে পড়ে ক্রমে ক্রমে তার হাওয়ার বেগ দাপট কমতে থাকে। অর্থাৎ প্রবল সাইক্লোন থেকে আবার নিম্নচাপ, গভীর নিম্নচাপ, তারপরে নিম্নচাপে পরিণত হয়। অর্থাৎ শুক্রবার দিন সারা দিন সকাল থেকে চলবে এবং আশা করা যায় শনিবার দিন এটা একটু মানে কিছুটা বিপর্মুক্ত হবে। কিন্তু এর মধ্যে কি হবে আমরা কিন্তু কেউই জানি না। যে আগামীকাল রাত্রে আমরা যারা কলকাতার কাছে থাকি তারা আমরা জানি না, যদিও 4টে জেলার জন্য লাল সতর্কতা, বৃষ্টি এবং ঝড়ের দাপট, আর আরও 4টি জেলার জন্য কমলা সতর্কতা। আমাদের হুগলি কিন্তু কমলা সতর্কতায় আছে, খুব সম্ভবত কলকাতা কমলা সতর্কতায় আছে, 2 মেদিনীপুর কিন্তু আছে লাল সতর্কতায়। তাই খবরটাকে শেষ করে দিই। আচ্ছা, এবার শক্তি বাড়িয়ে রাতে তা প্রবল আকার নিলে হাওয়ার বেগ আরও বাড়বে, যেটা 80 ছিল আজকে আরও বাড়বে। মধ্যরাতের পর থেকে সমুদ্রের উপর হাওয়ার গতি হবে 90 থেকে 100, এটা হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে তা 100 কিলোমিটার ছাড়িয়ে যাবে, 100 থেকে 110 হবে, এবং 120, 130 কিমি পার ঘন্টা যদি হয় তাতেও কিন্তু আমরা আশ্বস্ত হতে পারছি না, কারণ এই ঝড়ের গতিবেগ সবই কিন্তু স্যাটেলাইট ছবির মাধ্যমে, এবং এখানে কতটা আমরা ঠিক বুঝতে পারছি না এটা আমরা জানি না। আমফান নিয়েও ঠিক এইরকম বিপদ হয়েছিল বোধহয় বছর 10 আগে। এবং খবরের লাস্টটা এভাবে করি যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার কিছু অংশে অতি থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, এবং এর পরিমাণটা হচ্ছে 20 থেকে 30 সেন্টিমিটার, প্রচন্ড ভারী বৃষ্টি। আর আমাদের এই কলকাতা, হাওড়া, হুগলি এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা 10 থেকে 20 সেন্টিমিটার, অর্থাৎ এখানে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টি হবে। এক নাগারে হওয়ার চান্সটা একটু বোধহয় কম। তাহলে যেটা বলছে হাওয়া অফিস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট খবর, যে দানার ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি পড়বে পূর্ব মেদিনীপুরে। এই ছিল আজকের আবহাওয়ার খবর। কারণ আপনারা প্রত্যেকেই আতঙ্কিত, আমরাও আতঙ্কিত, মানে আমরা জানি না কালকে কারেন্ট এই সময় থাকবে কিনা, খবর পরিবেশন করতে পারবো কিনা তাও জানি না, এবং আরো বাজে হবে যদি নেটটাও চলে যায়। গতবার নেট ছিল না যখন আমপানটা হয়। মানে আমরা এখন প্রত্যেকে যে আমাদের
যিনি সৃষ্টিকর্তা, বিধাতা, ঈশ্বর, তার কাছে আমরা কিন্তু আবেদন জানাচ্ছি যে আমাদেরকে রক্ষা করুন। কারণ ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে আমাদের বাঁচানোর, আমাদের নিজেদের থেকে বাঁচার কোনো পথ নেই, এবং একমাত্র মহান ক্ষমতার অধিকারী তিনি আমাদের একমাত্র রক্ষা করতে পারেন। তাহলে আজ খবর এই পর্যন্ত। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন, বেল আইকনে প্রেস করুন, কমেন্ট করুন, কেমন লাগছে বলুন, এবং লাইক দিন একটা। কারণ আপনারা যদি লাইক দেন আমার খবর করতে আরো ভালো লাগবে, এবং আমি খবরের যে আমার যে ধরনটা, স্টাইলটা আস্তে আস্তে আমি বদলে দেব। এবং আমি চাই যে আপনারা দেখুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগছে। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল খবর করতে পারবো কিনা জানি না। প্রত্যেকেই নিরাপদে থাকবেন, নিরাপদ স্থলে আশ্রয় নেবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন। যদি ঘরে পোষ্য থাকে তাহলে তাদের দড়ি ফড়ি খুলে দেবেন, যেন তারা নিজে থেকেই বাঁচার জন্য সঠিক জায়গায় চলে যেতে পারে। নমস্কার, আপনারা সবাই খুব ভালো থাকুন।